আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নির্বাচন আর মাত্র বলতে গেলে 5 দিন অঙ্কের হিসাবে, কিন্তু বাস্তবে 4 দিন। কারণ 4 দিন পরে আপনি আর শেষ দিন কোনো প্রচারণা করতে পারবেন না। সেই হিসেবে আমি 4 দিনই ধরছি। কি হতে যাচ্ছে নির্বাচনে, কারা দায়িত্ব পাবে? আমরা যদি ভোটের আগের হিসাবগুলো দেখি, তাহলে বিএনপির সঙ্গে জামায়াতের টিকে থাকারই কোনো সুযোগ নাই। বিএনপির ভোট 30% উপরে আমরা দেখেছি বরাবরই, 32, 33, 40% পর্যন্ত ভোট বিএনপি পায়। জামাত পায় কত শতাংশ? জামাতের ভোট কখনো 10%-এর বেশি হয়েছে এমনটি দেখা যায়নি। তাহলে সেই 10% এবং 40%-এর ডিফারেন্স জামাত কিভাবে কভার করবে? আওয়ামী ভোট জামাত যেমন পাবে, বিএনপিও তেমনি পাবে। তাহলে কেন এই প্রতিদ্বন্দ্বিতার কথা বলা হচ্ছে এই কারণে যে এই সময়ে বিশেষ করে যখন ভোটের আলোচনা হচ্ছে, তখন দেখা যাচ্ছে জামাত তাদের অবস্থানকে আগের চেয়ে অনেক ভালো করে ফেলেছে। বিশেষ করে এই 2024-এর 5ই আগস্টের পর থেকে সাধারণ মানুষের সঙ্গে জামাতের যে ভূমিকা, জামাতের যে আচরণ, তার বিপরীতে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের যে আচরণ, এই দুটোর কম্পেয়ার করে সাধারণ মানুষ জামাতের দিকে ঝুঁকবে এমনটা অনেকেই মনে করছেন। এবং এটা একদম অস্বাভাবিক কিছু নয়। বিশেষ করে যারা তরুণ ভোটাররা কিন্তু ঐতিহ্যের কথা ভাবে না। যেমন বয়স্ক যারা আছেন, তারা আগে বিএনপি করেছেন অথবা অন্য একটা দল করেছেন, সেখান থেকে তারা সরতে চান না। কিন্তু যারা তরুণ ভোটার, তারা কিন্তু আজকের চিন্তা করেন, মানে আজকে কোন দল কি আচরণ করছে তার উপর নির্ভর করে তারা কিন্তু ভোট দেন। এবং এই সময়ে গত 1.5 বছরে জামাত অনেকটা অগ্রসর হয়েছে। বিএনপির চেষ্টা করেনি আমি তা বলবো না, বিএনপির সেন্ট্রাল কমিটি তেমন কি করেছে যাই না, কিন্তু বিএনপির যে শীর্ষ নেতা তারেক রহমান, উনি প্রচণ্ড চেষ্টা করেছেন। উনি নিজে উদ্যোগ নিয়ে অনেককে বহিষ্কার করেছেন, বহিষ্কারের সংখ্যা কয়েক হাজারে পর্যন্ত পৌঁছেছে। কিন্তু তাতে পরিস্থিতি খুব একটা পাল্টায়নি, চাঁদাবাজি বন্ধ হয়নি। দেশে এই মুহূর্তে যত চাঁদাবাজি হচ্ছে, তার 80% চাঁদাবাজি করছে বিএনপি অথবা বিএনপির নামধারী লোকজন। আর 15% চাঁদাবাজি করছে এই ছাত্ররা, মানে ছাত্র নামধারী সমন্বয়ক, অমুক তমুক, হাবিজাবি, এনসিপি এরা। আর সামান্য ছিটে ফোটা চাঁদাবাজি হয়তো এই সমস্ত ক্ষেত্রে আপনি শিবির অথবা জামায়াতের নাম বলতে পারবেন। তো এইটা কিন্তু ইয়াংদের মধ্যে দারুণ প্রভাব ফেলেছে। আগামী নির্বাচনে এক হিসাবে দেখা গেছে প্রায় 4.5 কোটি হলো নতুন ভোটার। এই ভোটাররা কিন্তু অনেক কিছু করবে। এই ভোটাররা কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হতে পারতো, এখনো সম্পূর্ণ হয়েছে কিনা আমি বলতে পারবো না, হয়ে যেত যদি পুরনো ভোটারদের মাঝখান থেকে ভোট প্রাপ্তির সংখ্যাটা সমান হতো। কিন্তু তা হয়নি। জামাতের জায়গায় যদি আওয়ামী লীগ থাকতো, তাহলে কিন্তু ভোট প্রাপ্তির দিক দিয়ে বিএনপি এবং আওয়ামী লীগ প্রায় সমান হতো। তখন ওই ইয়াং ভোটাররাই ডিসাইডিং ফ্যাক্টর হতো। কিন্তু এক্ষেত্রে তা নয়। জামাতের ভোট বিএনপির তুলনায় অনেক পিছিয়ে, যে কারণে এই ইয়াং ভোটাররা যদি বেশি করে জামাতকেও ভোট দেয়, তাও দুটো সমান আসবে কিনা এটা একটা সন্দেহ আছে। কিছু নীরব ভোট আছে। এই নীরব ভোটগুলি কোন দিকে যাবে? নীরব ভোটার যারা কথা বলে না, যারা খুব একটা আওয়াজ দেয় না, যারা বিপ্লবে বিদ্রোহে সবার সামনে চলে আসে না, যারা পেছনে থাকে, ঘর সংসার করে, কেবল যে ভোটটা দিয়ে আসে, এই নীরব ভোট কিন্তু, যেটা নাকি আগে আওয়ামী লীগের অ্যাগেনস্টে সবসময় এই নীরব ভোটগুলি বিএনপির সঙ্গে থাকতো, কিন্তু এবার আমার কেন যেন মনে হয় নীরব ভোট বিএনপির সঙ্গে নেই। নীরব ভোটগুলো আমি দেখেছি সবসময় ক্ষমতাধর যারা থাকে তাদের বিপরীতে থাকে। এটা আমার অবজারভেশন। আমি আগেও বলেছি, বাংলাদেশে একসময় রাজনীতি হতে ভাবে যে রাজনীতিতে দুটো পক্ষ থাকতো। একটা পক্ষ হলো আওয়ামী লীগ, আর একটা হতো এন্টি আওয়ামী লীগ। এবার আমি দেখতে পাচ্ছি যেহেতু আওয়ামী লীগ নেই, অতএব একটা হলো বিএনপি আর একটা হলো এন্টি বিএনপি। এই এন্টি বিএনপি যে শক্তিটা, সেটা যেন জামাতকে অনুসরণ করছে। কাজেই যারা খুব নিশ্চিন্তে ভাবেন যে না, জামাত 7% ভোট নিয়ে, 8% ভোট নিয়ে আমাদের 35% কীভাবে ওভারকাম করবে, তারা যদি অনেক ভালো করে ডাবল পারলে 15% হবে, 3 গুণ পাবে, তাহলে 21% হবে, তবু তো আমাদের সমান হয় না। এটা ভেবে যারা শান্তি পাচ্ছেন এবং খুব স্বস্তিতে আছেন, তাদেরকে আমি একটা উদাহরণের কথা বলি।
দেখুন, আপনাদের বলবেন যে জামাত তো কখনোই এর আগে আপনার 15টা 20টা ম্যাক্সিমাম এরকম সিট পেত। কিন্তু আপনারা মাথায় রাখবেন, শ্রীলঙ্কায় যে দলটা এখন ক্ষমতায় আছে তারা কিন্তু 2020 সালের নির্বাচনে মাত্র 3টা আসন পেয়েছিলেন। এবার তারা 159টার মতো আসন পেয়ে ক্ষমতায় চলে এসেছেন। ফিগারটা আমার ঠিক খেয়াল নেই, এরকমই হবে। তারা ক্ষমতায় এসেছেন অত 4 বছরের মাথায় 3টা থেকে ক্ষমতায় আসার মতো আসন তারা পেয়েছেন। কিন্তু কাজেই ওই পুরনো ইতিহাস ধরে বসে থাকলে ধোঁকা খেতেও পারেন, ধোঁকা খেতে পারেন। বিএনপিকে অবশ্যই ভুগতে হবে চাঁদাবাজি, দখলদারিত্ব, গণমামলা এগুলো নিয়ে। দেখুন, আমি একটা ঘটনা বলি তাহলে বুঝবেন। শুক্রবার দিন মানে গতকালকে চট্টগ্রাম 13 যে কর্ণফুলী এবং আনোয়ারা আসন যেটা আছে, সে আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম উনি একটা কর্মীদের সভায় বক্তৃতা করছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে দয়া করে 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি করবেন না। মানে উনি চাঁদাবাজি থামাতে পারেননি, চাঁদাবাজদেরকে কাছে মিনতি করেছেন যে আপনারা আর চাঁদাবাজিটা করবেন না এই 12 তারিখ পর্যন্ত, কারণ এই চাঁদাবাজির কারণে তার ভোট কমে যাচ্ছে। কত অসহায় হলে পরে বলতে হয়, কারণ এই চাঁদাবাজরা কারো কথা শুনছে না। এদেরকে বিএনপি কিন্তু থামাতে পারেনি। কেন থামাতে পারেনি? তারেক রহমান নিজে বলেছেন যিনি ক্ষমতায় গেলে চাঁদাবাজদের গলা চিপে ধরবেন। তারপরে চাঁদাবাজরা কেন থামছে না? তারা কেন মনে করছে না যে তারা অবাধে মানে এটাকে থামাতে হবে, না থামালে দল তাদের প্রতি অ্যাকশন নেবে? মনে করছে না এ কারণে যে বিএনপির মধ্যে একটা বড় গ্রুপ আছে, খুব পাওয়ারফুল গ্রুপ আছে, যা নাকি চাঁদাবাজিকে আশকারা দিচ্ছে। তারা তারেক রহমানকেও উপেক্ষা করছে। দলের মধ্যে সেই নিয়ন্ত্রণটা না আনতে পারলে কিন্তু বিএনপি এটা বড় ভোগাবে। জামাতের ব্যাপারটা বলি আবার। জামাতের মিটিংগুলিতে অনেক লোক হচ্ছে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এরা কিন্তু স্বতঃস্ফূর্ত উপস্থিতি নয়, মানে স্বতঃস্ফূর্ত সাধারণ জনতা নয়। বলা হয়ে থাকে যে জামাতের যারা কর্মী তারাই সমর্থক, তারাই ভোটার। কাজে জামাতের জনসভায় অনেক লোক দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। জামাতের ভোটার ঐক্য এটাই। এটা আগেও বলা হতো, এখনো বলা হয়। কিন্তু এর বাইরে আছে নীরব ভোটার। এখন নীরব ভোটাররা কিন্তু ফ্ল্যাকচুয়েট করে খুব দ্রুত, আজকে আছে কালকে নেই। আজকে জামাতের একটা নেতা একজন একটা বক্তব্য দেবে, এটা দেখে দেখবেন কালকে আর জামাতের সঙ্গে তারা নেই। এরকম কিন্তু হতে থাকবে। জামাতের নেতাদের শেষ দিকে আমি যতটুকু দেখেছি নানা ধরনের এলোমেলো কাণ্ড কারখানা। ঢাকা 17 আসনের ডক্টর খালেদুজ্জামান সাহেব সেনানিবাসে ঢুকতে গিয়ে যা করেছেন, এটা কিন্তু জামাতের ভোট অনেক কমিয়েছে। ওই নীরব ভোটাররা কিন্তু সরে গেছে। তারা ভেবেছে যে নির্বাচনে বিজয়ী হওয়ার আগেই যখন এই অবস্থা, জিতলেন না জানি তার দাপটে কেউ থাকতে পারবে না। তারপর দিনে আবার আরেকটা ভিডিও দেখলাম, কোন এক ব্যাংকের এক অনুষ্ঠানে যে সে একজনকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছে, এই খালেদুজ্জামান। তো এরকম উন্মত্ত লোক যদি জামাতের নেতা হয়, জামাতের এমপি প্রার্থী হয়, তাহলে কিন্তু জামাতের ভোট কমবে। এবং একটা ঘটনা কিন্তু অনেকগুলো। জামাতের জন্য আরেকটা বড় আঘাতে দেখা দিয়েছে হেফাজতে ইসলামের আমিরের সর্বশেষ বক্তব্য। তিনি কিন্তু বলেছেন যে জামাতে ভোট দিলে ঈমান থাকবে না, জামাতে ভোট দেওয়া হারাম, এগুলি কিন্তু উনি বলেছেন। জামাত এটাকে কীভাবে কাউন্টার করবে আমি জানি না। এখনো জামাতের কাছ থেকে সে ধরনের কোনো কাউন্টার আমরা পাইনি। অনেক ইসলামী মানে আলেম যারা আছেন, তারা জামাতে ইসলামকে ইসলামী মনে করেন না। কাজে এই বেহেশতের টিকিট বিক্রিটা জামাতের জন্য শুরুতে কিছুটা ভালো ফল দিলেও যারা নাকি একটু সচেতন চিন্তা ভাবনা করেন, তাদের কাছে এটা কিন্তু খুবই নেগেটিভ হিসেবে আবির্ভূত হবে। বিশেষ করে নীরব ভোটার যারা, তাদের কাছে কিন্তু এটা খুব নেগেটিভ হিসেবে আসতে পারে। সবশেষ যে জায়গাটা আমি বলবো সেটা হলো আওয়ামী ভোটার। আমি বারবার বলেছি যে আওয়ামী ভোটই নির্ধারণ করবে এই নির্বাচনের ফলটা কোন দিকে যাবে। আওয়ামী লীগ এবার ইলেকশনে নেই, বাট তাদের ভোটটা তো কোথাও না কোথাও যাবে। কার কাছে যাবে? অনেকে ভাবতেন যে আওয়ামী লীগের অনেকে হয়তো ভোটই দেবেন না। ইদানিং এই ধারণাটা আমার একটু একটু চেঞ্জ হচ্ছে এই কারণে, যেহেতু আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে, আওয়ামী লীগ থেকে দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি, সেহেতু আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগের লোকরা হয়তো ভোট দিতে যেতে পারেন। যদি যায়, তারা কাকে ভোট দিবে? এই ভোটগুলি এখনো অনিশ্চিত। কে কতটা দখল করতে পারবে তার উপর নির্ভর করবে। কতটা ভোট তারা আওয়ামী লীগের কাছ থেকে আদায় করতে পারবে তার উপর নির্ভর করবে। আদায় করবেন কিভাবে?
আদায় করাটা কঠিন এই কারণে যে জামাত আদায় করার একটা চান্স ছিল, কারণ আমরা দেখেছি 24 অগাস্টের পর থেকে জামাত বিভিন্ন জায়গায় আওয়ামী লীগদের যারা নেতাকর্মী আছে তাদেরকে নানাভাবে হেল্প করার চেষ্টা করেছেন, প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেছেন, আশ্রয় দেওয়ার চেষ্টা করেছেন, বিএনপি চাঁদাবাজদের হাত থেকে রক্ষা করার চেষ্টা করেছেন। ওই ক্ষেত্রে গণমামলা টামলা করে বিএনপি নেতাকর্মীরা যেভাবে আওয়ামী লীগের মন বিষিয়ে তুলেছিল, তার বিপরীতে জামাত একটা ইতিবাচক ভূমিকা ছিল। কিন্তু সেটা নষ্ট করেছে জামাত এনসিপির সঙ্গে জোট করে। কারণ আওয়ামী লীগের লোকেরা দেশে সবচেয়ে বেশি যাদেরকে ভয় পায়, ঘৃণা করে, যাদের প্রতি তারা এক ধরনের ক্রোধ অনুভব করে, সেটা হচ্ছে এনসিপি। এনসিপি যখন জামাতের সঙ্গে যুক্ত হয়েছে তখন তাদের কাছে মনে হয়েছে এনসিপি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আন্দোলন করেছে, সেই আন্দোলনে তাহলে জামাতই ছিল আসলে। এই মনোভাবটা আমি মনে করি জামাতের প্রতি আওয়ামী ভোটারদেরকে একটু আশাহত করে তুলবে, নেগেটিভ করে তুলবে। তারপরেও জামাতের জন্য এটা পরামর্শ, তারা কিন্তু এটাকে ওভারকাম করতে পারে একটা ছোট্ট কাজ করলে। সেই কাজটা হলো তারা যদি নির্বাচনের আগেই 71-এর ভূমিকা নিয়ে একটা দলীয় একটা বিবৃতি দেয়, একজন ব্যক্তিরা পুরো দলকে রেজুলেশন করে বলতে হবে যে 71-এ আমাদের যারা দলের আগে যারা ছিলেন তারা যে কাজটা করেছেন সেই কাজটা তারা ভুল করেছেন এবং আমরা তার জন্য অনুতপ্ত এবং আমরা জাতির কাছে ক্ষমা চাই। জাস্ট এই 3টা লাইনে একটা স্টেটমেন্ট দিলে আমি মনে করি জামাতে আওয়ামী ভোট রাতারাতি অনেকটাই বাড়তে পারে। বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষের যে ভোটগুলো সেগুলো তাদের এখানে কিন্তু যেতে পারে। অনেকের মধ্যে দ্বিধাটা আছে, জামাত যা করছে ভালোই তো করছে, কিন্তু তাকে কি করে ভোট দিই, তারা তো আবার দেশটাকে পাকিস্তান বানিয়ে দিবে, এই ধরনের চিন্তা কিন্তু অনেকের মধ্যে আছে। কাজে ওই কাজটা করলে এটা হয়তো তাদের জন্য ইতিবাচক হতে পারে। পরামর্শ যখন দিলাম তখন বিএনপির জন্য একটা দেই। আমি ছোট মানুষ, আমার পরামর্শ গ্রহণ করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমি মনে করি এটা আমার দিক থেকে যে যদি বিএনপি তার নীতি পরিবর্তনের দরকার নেই, বিএনপি যদি আওয়ামী ভোটকে পেতে চায়, আওয়ামী লীগের ভোটকে যদি বিএনপি পেতে চায়, বিএনপির একটা খুব সহজ উপায় আছে। এমনিতেই তারা বেশ কয়েকদিন ধরে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে এবং তাদের পক্ষে কথাটা বলা খুব সহজ, কারণ জিয়াউর রহমান তাদের দলের যে প্রতিষ্ঠাতা, তিনি তো মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার ছিলেন, বীরুত্তম ছিলেন। এটা তো খুবই সহজেই তারা এটা মুক্তিযুদ্ধের পক্ষে বলতেই পারে, এটা ব্যাপার না। আরেকটা কাজ যদি তারা করেন তাহলে তারা আওয়ামী লীগের ভোটগুলি পেতে পারেন। অনেকে কিন্তু এরই মধ্যে আমি দেখেছি যে জয় বাংলা করে বলে তারা ধানের শীষে ভোট চাচ্ছে এবং এটাকে তারা বিএনপি এনকারেজ করছে। বিএনপির জন্য সামান্য একটা কাজ করতে হবে। সবচেয়ে ভালো হতো যদি বিএনপির দিক থেকে বলা হতো যে বিএনপি যত মামলায় বিএনপি বাদী আছে, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যে গণমামলাগুলো, এগুলির বিরুদ্ধে যতগুলি মামলাতে বিএনপির লোকজন বাদী হয়েছে সেই মামলাগুলোতে উঠিয়ে নেওয়া, এটা হতে পারতো ভালো, কিন্তু সেটা করা এখন আর সম্ভব না। ওই লাইনে যাওয়ার দরকার নেই। বিএনপি একটা কাজ করতে পারে, তারেক রহমান অনেকের মাজারই তো জিয়ারত করছেন, উনি কিন্তু বঙ্গবন্ধুর মাজারটা যা জিয়ারত করতে পারেন। সিম্পল একটা কাজ করতেই পারেন মুক্তিযুদ্ধের মহানায়ক হিসেবে। বিএনপিতে আওয়ামী ভোট বেড়ে যাবে। সিম্পল দুই দলের জন্য দুইটা পরামর্শ দিলাম। আমার পরামর্শ গ্রহণ করার কোনো দরকার নাই, আমার এই পরামর্শকে সিরিয়াসলি নেওয়ারও কোনো দরকার নেই, আপনাদের ইচ্ছা। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি ভোটের অঙ্কের হিসাবটাকে মেলানোর জন্য অথবা অঙ্কের হিসাবটাকে মানে আপনার বেগবান অথবা স্থবির করার জন্য আমি যেটাকে মনে করি আমার হিসাব মতো আমি দুটো পরামর্শ দিলাম। মানা না মানা আপনাদের ব্যাপার। তবে আমার একটা লক্ষ্য আছে। আমি কেন এটা বললাম? আমার লক্ষ্যটা হলো আমি আসলে একটা ঐক্যবদ্ধ জাতি চাই। আমি মনে করি কোনো জাতি অগ্রসর হতে পারবে না যদি তারা বিভক্ত থাকে। যদি জামাত স্বীকার করে, ভুল স্বীকার করে 71-এর ভূমিকা নিয়ে, তাহলে জামাত কিন্তু বিরাট একটা জনগোষ্ঠীর সঙ্গে নিজেদেরকে ঐক্যবদ্ধ করার একটা প্রথম পদক্ষেপ ফেলতে পারবে। যদি বিএনপি তারেক রহমান বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করে আসেন নির্বাচনের আগে, আমি মনে করি বিরাট একটা জনগোষ্ঠী তারেক রহমানকে তাদের নেতা মনে করবে। বাকি বিবেচনা আপনাদের। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।